সুপ্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি শনি থেকে মঙ্গলবার 4 দিন আরটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে থাকি। আমরা আজকে আলাপ করব বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন বিষয়, এবং এ নিয়ে আলাপের জন্য আমার সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন দুজন। প্রথমে আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাবেক প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনজুর হাসান, এবং আরও আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনারা দুজনই একটা বেশ গ্যাপের পরে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। দর্শক, চাইলে আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। আপনার মূল্যবান প্রশ্ন বা মতামত থাকলে আপনি উপস্থাপন করতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলোতে আপনাদের ফোন করতে হবে। আমরা আজকের আলাপটি শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভোটার, তারা আমরা যেই বিষয়গুলো গণতন্ত্র সুশাসন নিয়ে চিন্তা করছি, তার মধ্যে হচ্ছে যে বেশ অল্প সময়ের পরই নির্বাচন হবার কথা রয়েছে। বড় দুটো দলের মধ্যে সংলাপ নিয়ে আমরা এই অনুষ্ঠানে সিরিজ আলাপ করেছি। বাংলাদেশে এখন এই সাম্প্রতিক সময় যে বিষয়গুলো, জাতিসংঘের প্রধানমন্ত্রীর ভাষণ, পরবর্তীকালে ফিরে আসার পরেও আমরা দেখছি আরও কতগুলো বিষয় নিয়ে আলাপ হচ্ছে। এই সামগ্রিকভাবে আমি আলাপগুলো এভাবে আপনি যেভাবে শুরু করতে চান, ডক্টর কলিমুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কিভাবে দেখছেন বর্তমান বাংলাদেশের অবস্থান সুশাসন গণতন্ত্র সম্পর্কে? আমি প্রথমে একটু গ্লোবাল একটা প্রসঙ্গ নিয়ে আসব, তারপরে কনটেক্সচুয়াল হওয়ার চেষ্টা করব। গত মার্কিন নির্বাচনে আমরা অসাধারণ একটা উক্তি শুনেছি। প্রেসিডেন্সিয়াল হোপফুল ক্যান্ডিডেট ছিলেন রিপাবলিকান পার্টির সেনেটর জন ম্যাককেইনের কাছ থেকে। তিনি তার ক্যাম্পেইন ট্রেইলে একসময় বলে ফেলেছিলেন তার নিজের তাগিদ থেকে যে সুশাসন বলতে তিনি বোঝেন কম শাসন, অর্থাৎ শাসনের পরিমাণ বা মাত্রাটা যত কম হবে ততই জনগণ সুশাসনের একটা আপনার মানে সেবাটা পাবে বা তার ক্রিয়া প্রতিক্রিয়া তার উপর পরিব্যাপ্ত হবে। এই যে ব্যাপারটা, এটা খুব ফিলসফিক একটা কথা। কিন্তু মানে শাসন যত কম করবার চেষ্টা করবেন তত ভালো, এবং আকারের প্রকারের সব দিক থেকেই তিনি এটাকে নির্দিষ্ট করবার চেষ্টা করেছেন। মার্কিন ঘরানায় বা মূল্যকে আপামর জনসাধারণের কাছে বিষয়টা বিস্তৃত ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি। তারা ধরেই নেন যে সরকার হবে ছোট এবং সরকারের কাজও হবে নির্দিষ্ট। যত পরিমাণ স্পেস বা পরিসর ছেড়ে দেয়া যাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে, তারপরে যেটাকে আমরা সিভিল সোসাইটি বলছি, এই ধরনের প্রতিষ্ঠানকে, ততই ভালো। এবং একটা বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। ইউরোপ থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ সংস্কৃতি অনুধাবন করার চেষ্টা করেছেন পর্যটক হিসেবে, তার মধ্যে অন্যতম ছিলেন টকভেল। তিনি সবিষয়ে লক্ষ্য করেছেন যে মার্কিন যে সমাজের ভিত্তিটা, এটা কিন্তু মূলত এই ধরনের প্রতিষ্ঠানগুলো, সিভিল সোসাইটি অ্যাক্টর। আমাদের সম্প্রতি আমরা ইদানিং যেটা লক্ষ্য করছি, এই মিডল স্পেসটা ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। এটা খুব একটা বাজে সিমটম, আপনার খুবই অ্যালার্মিং একটা অবস্থা কিন্তু। এবং এটা এখনও সময় আছে সম্বিত ফেরানোর। আমরা যদি আনস্ক্রুপুলাস একটা ভাব নিয়ে বসে থাকি এবং অ্যালাউ করি টু হ্যাপেন, দেখা যাবে মিডল স্পেস বলে কিছু নেই। আর সামগ্রিকভাবে আপনি যদি আমাদের গণমাধ্যমগুলো দেখেন, সেমিনার, সিম্পোজিয়াম, আলাপগুলো দেখেন, তাতে মনে হচ্ছে যে আমরা ধরেই নিয়েছি যে বড় রাজনৈতিক দলগুলোই আমাদেরকে সমাধান এনে দেবে। সিভিল সোসাইটি বা কোনো থিঙ্ক ট্যাঙ্ক কোনো একটা রিসার্চ করলে সেটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার যে টেন্ডেন্সি আমরা দেখছি এখনো, তাতে করে মনে হচ্ছে যে রাজনীতিবিদরাই দেশের সমাধান এনে দেবেন। ব্যাপারটা কি এরকম? এখন অনেকটা তো সাদা কালো ভাষায় ব্যাখ্যা করলে এরকমই দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা বার্তাই সবার কাছে পৌঁছাচ্ছে, যেটা অনেককে ভাবিত করছে, শঙ্কিত করছে, এবং এর পরিণাম কিন্তু হয় ভয়াবহ। কারণ স্টেট তার লেজিটিমেসি হারিয়ে ফেলে, এবং সরকার সর্বস্ব রাষ্ট্র যদি হয়ে যায়, তখন কিন্তু তার যে চেহারাটা সেটা হয়ে দাঁড়ায় কদর্য, নান্দনিক যে ব্যাপারটি আছে সেটা উবে যায়। তখন কিন্তু এটা সুষম একটা অবস্থা বিরাজ করে না। সে বিষয়টা নিয়ে আসলে একটু সোল সার্চিংয়ের দরকার আছে। ওকে, আপনার কাছে ফিরবো আমরা। ব্যারিস্টার মনজুর, আপনি এই আমরা যে কথাটা বলছি আজকে গণতন্ত্র সুশাসন, এবং সেই ক্ষেত্রে
থার্ড সেক্টর কিংবা ধরেন মাঝখানে স্পেস, আমরা যাই কিছু বলি না কেন, আপনি বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে আমি জানি যে জড়িত ছিলেন। টিআইবি, তারপরে ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ, জার্নালিজম সেন্টার, এই প্রতিষ্ঠানগুলো আমরা আজকাল দেখছি যে এরা গণতন্ত্র সুশাসন নিয়ে যে গবেষণা বা যে ফলাফল যেগুলো বলছে, ইভেন টিআইবি, সিপিডি যারাই বলছে, এগুলোর কোনো রিফ্লেকশন গভর্নমেন্ট লেভেলে কেউ নেওয়ার ক্ষেত্রে কোনো আমরা ওপেননেস দেখছি না। গণতন্ত্রের বা সুশাসনে কি আমরা এই বিষয়গুলোকে নিয়ে আসতে পারি, নাকি শুধু রাজনীতিবিদদের মধ্যে আমরা চলে যাচ্ছি বারবার? আমি যেটা, ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কলিমুল্লাহ ভাই যে কথাটা বললেন ওইটাকে নিয়ে এসে আমি একটা কথা বলবো যে বাংলাদেশে কিন্তু আমাদের, আপনিও একটু আগে বললেন যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা কাজ করছে এবং অনেক মূল্যবান তথ্য রিপোর্ট ওনারা প্রকাশ করছেন, কিন্তু এগুলোর কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয় যে আমরা এত কাজ করার পরেও কিন্তু এটার কোনো ফল পাচ্ছি না কেন। এখন আমি একটু আরেকটা কথায় যাব, এরপরে এটা নিয়ে আরেকটু আলাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যদি আজকে দেখি যে গত 20 বছর 23-24 বছর ধরে আমাদের দেশে যে একটা ডেমোক্রেসির একটা যে প্রসেস চলছে, এখানে কিন্তু পজিটিভ অনেকগুলো জিনিস আছে। আমরা অনেকবার এই কথাগুলো বলে থাকি যে আজকে আমরা যদি ইলেকশন হয়, ইলেকশনে আমাদের টার্ন আউট যদি আমরা দেখি, আমাদের যদি মহিলারা গিয়ে ভোট দিচ্ছেন কিভাবে, এবং আমাদের একটা যে ইগারনেস টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস ফ্রম দ্য সিটিজেন্স পার্সপেক্টিভ কিন্তু খুবই পজিটিভ। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো যে ওনাদের মধ্যে যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা কিন্তু সব জায়গায় হয়, এটা সব দেশেই কিন্তু হয় পলিটিক্যাল কম্পিটিশনটা, কিন্তু আমাদের দেশে এই কম্পিটিশনটা কিন্তু বারে বারে হয়ে যাচ্ছে একটা আনহেলদি কম্পিটিশন। এবং এটা আমরা অনেক সময় বলে থাকি যে এটা একটা জিরো সাম গেমের মতো হয়ে যায়, যে আজকে আমি পাওয়ারে আছি, আমার পাওয়ারে থাকতে হবে, আর অন্যরা আসতে পারবে না, বা অন্যরা যদি বলে যে আমি এখন পাওয়ার নিতে হবে এবং আমি পাওয়ার নিলে অন্যদের কোনো এখানে স্কোপ থাকবে না। সো এই যে জিরো সাম গেম যেটা চলছে, সেখানে শুধু খালি পলিটিক্যাল প্রসেসটা কিন্তু আপনি এফেক্টেড হচ্ছে না। আর যেটা কলিমুল্লাহ ভাই বললেন, এখানে যে স্পেস থাকা দরকার, অন্যদের একটা পার্টিসিপেশন থাকা দরকার, সেই পার্টিসিপেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে, এবং এটাও একটা পজিটিভ বাট এটা একটা নেগেটিভ সাইডে আছে, সেটা হচ্ছে যে এই যে আপনার কনফ্লিকচুয়াল যে আপনার সংঘর্ষের যে একটা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, এটা কোথায়, এটা কোথার থেকে শুরু হচ্ছে, এবং এটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কিনা। যদি আমরা অনেক স্টাডিতে আমরা দেখেছি যে আপনার এই কনফ্লিকচুয়াল সিচুয়েশনটা কিন্তু আপনার গ্রাসরুট লেভেলে নেই, এবং ক্যাপিটাল ঢাকা শহরের বাইরে গেলে আপনি কিন্তু এই কনফ্লিক্টটা এতটা পাবেন না। সেখানে দেখবেন যে লোকজনরা বসে কথা বলছে, আলাপ আলোচনা করছে, এবং একটা টেন্ডেন্সি আছে যে একটা সলিউশনের দিকে যাওয়ার। কিন্তু আমরা যতই সেন্টারের দিকে আসি, ঢাকার দিকে আসি, এবং লিডারশিপের দিকে যদি আমরা তাকাই, তখন দেখব যে এই কনফ্লিক্টের যে একটা সোর্স, আমরা ওইখান থেকে আমরা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ওই জায়গা থেকে আসছে। সো আমি ব্রড ব্রাশ ট্রিটমেন্ট আমি দিব না যে পলিটিক্স আমাদের বাংলাদেশে যে একেবারে পুরোপুরি একেবারে যে নেগেটিভ সেটা না, কিন্তু একটা আইডেন্টিফাইবল একটা স্পেস থেকে এই জিনিসটা আসছে, সোর্স থেকে আসছে। সো আমাদের এখানে চিন্তা করতে হবে যে এইটা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো, এবং এই অ্যাড্রেস যতদিন আমরা এই জিনিসটা অ্যাড্রেস করতে না পারবো, এই কনফ্লিক্টটা পয়জনের মতো আমাদের পুরো সোসাইটির দিকে সোসাইটিকে এফেক্ট করবে, এবং দ্যাট উইল আলটিমেটলি will hamper the process of democracy. ওকে, আমরা এই মুহূর্তে একজন দেখতে পাচ্ছি দর্শক যোগ দিচ্ছেন আলোচনায় আমাদের সাথে। কে আছেন লাইনে, নাম পরিচয় বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহজালাল, আমি সাভার থেকে বলছি। জি বলুন। গণতন্ত্র এবং সুশাসন দুটোটা কিন্তু জনগণের জন্য, দেশের জন্য। রাজনীতি যারা করে তারা কিন্তু দেশের জন্য করে এবং দেশের জনগণের জন্য করে। দেশের যারা রাজনীতি করে জনগণের যে আকাঙ্ক্ষা এবং চাহিদা, ওইটা বুঝতে চেষ্টা করছে না কেন?
এটা আমার আচ্ছা, প্রশ্ন। আপনি আপনার মন্তব্য প্রশ্ন দুটোই আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের ওয়েবসাইটে দেখুন, আলোচনাতে পেয়ে যাবেন। আমি ব্যারিস্টার মনোজ আপনার কাছে একটু এসে তারপর ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে এই যে দর্শকও কিন্তু এটা বলছেন যে জনগণের চাহিদাটা রিফ্লেক্টেড হচ্ছে না। তার মানে আপনি যেটা বলেছেন যে সেন্টারে এরকম অস্থিরতা এবং আপনার ঢাকার বাইরে কিন্তু এটা দেখতে পাচ্ছি না। তো এই সেটাই। ক্ষেত্রে কি জনগণের কথাগুলো রাজনীতিবিদরা বুঝতে পারেন না, ভাষাগুলো, নাকি কোন সমস্যার কারণে এটা হচ্ছে? এটাই আমি মনে করি এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, যে আজকে জনগণ আপনার একটু আগে আমরা যে কথাটা শুনলাম, যে আমাদের জনগণ কিন্তু আশা করছে অন্য একটা জিনিস। ওনারা বারে বারে কিন্তু স্পেস করে দিচ্ছেন, অপরচুনিটি করে দিচ্ছেন যে পলিটিক্যাল পার্টিজরা এসে দেশকে একটা অন্য পথে নিয়ে যাবেন। জনগণের একটা এখানে একটা 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 পরিস্থিতিটা ভালোর দিকে যাবে এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে, এটাই কিন্তু আমরা জনগণ চাচ্ছে। কিন্তু এবং ইলেকশনের সময় কিন্তু ওই প্রমিসগুলো, ওই কমিটমেন্টগুলো দেওয়া হচ্ছে, কিন্তু ইলেকশনের পরে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। এখন এই জায়গাটা আমি মনে করি এইটাই হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, এবং আমাদের এখানে জিজ্ঞেস করতে হবে যে পলিটিক্যাল পার্টির ভেতরে আমাদের ডেমোক্রেসি কতটুকু আছে এবং এটা কতটুকু আপনার নতুন লিডারশিপকে আপনার একটা মানে স্পেস করে দিবে, প্রমোট করতে পারবে এবং নতুন আইডিয়াসগুলো আসতে পারবে এবং জনগণের যে প্রত্যাশা সেগুলো রিফ্লেক্ট হবে। আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের একটু চিন্তা করা দরকার, কারণ আর কি আমরা আশা করছি অনেক কিছু, কিন্তু সেই আশাটা পূরণ হচ্ছে না। এটাই হলো আমাদের মেইন একটা এখন চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করছি। ডক্টর কলিমুল্লাহ, আপনি নিজে এই বিষয়ের সাথে জড়িত কাজ করেন, আপনি পাবলিক ওপিনিয়ন সার্ভে এগুলো খেয়াল করেন, কিন্তু আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে যখন কোনো প্রতিষ্ঠান কোনো জরিপ করছে বা জনগণের পাবলিক ওপিনিয়নকে তুলে ধরছে, সেটাকে প্রত্যেকটা সরকারি দলই বলছে যে না, এটা সরকারের বিরুদ্ধে বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে করা হচ্ছে। তো পাবলিক ওপিনিয়নগুলোকে রিসিভ করার এই মানসিকতাটা আমাদের নেই কেন? আসলে গণতন্ত্রতে এটা একটা বড় জায়গায় থাকার কথা। জামিল, আসলে বিষয়টা খুব ডিপ রুটেড। আমি খুব ঐতিহাসিক বিশ্লেষণে যদি যাই, তাহলে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত যে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই 1793-তে মার্কিন যে যুদ্ধ ব্রিটিশদের, সেখানে পরাজিত হয়ে আত্মসমর্পণ করার পরে কর্নওয়ালিস সাহেব দায়িত্বপ্রাপ্ত হয়ে আসলেন এই তল্লাটে এসে এই যে স্থায়ী ব্যবস্থাটি মাধ্যমে যে আমূল পরিবর্তন নিয়ে আসলেন ভূমি ব্যবস্থায়, সেটা আমরা যখন 50-এর দশকে এসে দেখলাম বিলুপ্তির পথে গেল, মাঝখানে প্রায় 50টার মতো মধ্যস্বত্বভোগী শ্রেণী কিন্তু গড়ে উঠেছিল এবং এর মধ্য দিয়ে পুরো সম্পর্কটা ফসিলাইজড হয়ে যায়। আর তার অবশেষ এই যে সামন্ততান্ত্রিক মনোভাবের অবশেষ এখন পর্যন্ত কিন্তু চিন্তা চেতনায় রয়ে গেছে। এই জমিদারি ভাব, কায়দা, আমাদের এই মনোভঙ্গি এবং দৃষ্টির কারণে আপনার যখনই আমরা কোনো কিছুর অ্যাক্সেস পেয়েছি, ক্ষমতা কাজে লাগিয়ে সেটাকে নিজের স্বার্থের অনুকূলে নিয়ে আসবার চেষ্টা করেছে এবং এটাই নেতৃবৃন্দ বরাবর স্থানীয়ভাবে দেখাবার চেষ্টা করেছেন। এবং সেটাও এক ধরনের আপনার পুরো প্রকৃতি বলুন, আমাদের ব্যবস্থা বলুন, জলসিঞ্চন ব্যবস্থা, সব ক্ষেত্রে কিন্তু এটা একটা ভূমিকা রাখে। যে ড্রেনেজ সিস্টেমটার 12টা বেজে গেছে এর মধ্য দিয়ে, যে নর্মালি যে দিক থেকে রাস্তাটা হওয়ার কথা সেটা না হয়ে প্রভাবশালী ব্যক্তির বাড়ির সামনে দিয়ে হচ্ছে, এবং এটা ওই মনোভাব থেকে কিন্তু উৎসাহিত হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত। ক্ষমতাশালী যারা আছেন তাদের কথা মতো জিনিসপত্রগুলো সমাজে ঘটবে। আমরা এই আলোচনাটি আরো কিছুক্ষণ চালিয়ে নেব। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। দর্শক, আপনারা দেখছেন অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা আজকে আলাপ করছি গণতন্ত্র এবং সুশাসন নিয়ে। আমাদের সাথে আলোচনায় আছেন ব্যারিস্টার মনজুর হাসান এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা বিরতির আগে একজন দর্শকের মন্তব্য শুনেছি আপনাদের কাছ থেকে, আপনার কথা বলেছি। আরেকজন দর্শক এই মুহূর্তে আমার সাথে আছেন। কে আছেন লাইনে? নাম পরিচয় বলুন, প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার জিল্লুর রহমান। আমি বলছি আজকে টপিকটা হলো গণতন্ত্র সুশাসন। তো
এখন সুশাসন আমাদের এখন আইন শৃঙ্খলাতে একটু বেশ অবনতি বলে মনে হচ্ছে। প্লাস আবার দায়িত্বশীল লোকরা যে দায়িত্বহীন ভাবে কথাবার্তা বলতেছেন, এটা কি সুশাসনের জন্য কিরকম? প্লাস এটা গণতন্ত্র হলো জনগণের শাসন। তা আমরা এখন দেখতেছি এটা কি গণতন্ত্র, ডেমোক্রেসি না ডেমোক্রেসি? তা আমরা কি এর থেকে উন্নয়ন পাওয়ার অবস্থাটা কি এই ডেমোক্রেসি থেকে? আচ্ছা, খন্দকার জিল্লুর রহমান, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখুন, আলোচনা আমরা নিয়ে আসতে চাইছি। ব্যারিস্টার মঞ্জুর, আপনি যেটা বলছিলেন একটু আগে, সেটা হচ্ছে যে এই যে রাজনীতিবিদদের একটা আলাপ আলোচনা প্লাস আপনার দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আপনি কথা বলেছেন, ইনার ডেমোক্রেসি পার্টিগুলোর মধ্যে, যেখানে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা আমরা দেখছি না, তারা কিভাবে রাষ্ট্রের বা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলবে? এটি একটা প্রশ্ন, এবং আমি যেটা আর কি আরেকটা জিনিস যেটা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এখন যে সমস্যাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, যে আগামী ইলেকশনটা কিভাবে হবে, আমি যদি ধরেও নেই যে দুটো পার্টির মধ্যে একটা সমঝোতা হবে, ওনারা বসে আলাপ করে একটা উপায় বার করবেন, আমাদের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সব কিছুই থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা করলে কি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে? ইজ দিস দ্য ইস্যু? এটা একমাত্র ইস্যু না, এটা এই একমাত্র ইস্যু না। আমার মনে হয় যে ফান্ডামেন্টাল কিছু ইস্যুস আছে যেগুলো এখন পর্যন্ত আমরা ঠিকভাবে ফোকাস করছি না, এবং আমাদের সবারই কিন্তু এখানে একটা দায়িত্ব আছে এটা নিয়ে চিন্তা করার। ইট ক্যানট বি লেফট টু দ্য পলিটিক্যাল পার্টিজ অনলি। এখানে খালি পলিটিক্যাল পার্টিজদের উপরে এই দায়িত্বটা দিয়ে দিলে হবে না। আমাদের মনে হয় সবারই এটা নিয়ে চিন্তা করতে হবে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন বা একাডেমিক বলেন, আপনার সুশীল সমাজ বলেন, সবারই। কারণ আজকে যদি আপনার একটা সেক্টর যদি এফেক্টেড হয়, ফর এক্সাম্পল আমি গার্মেন্ট সেক্টরের কথা যদি বলি, আমাদের এই পলিটিক্যাল সিচুয়েশনের জন্য ওই সেক্টরটা যদি ক্ষতি হয়, তখন আমাদের দেশের কি হবে? এই যে এত লোক কাজ করছেন, এই যে আমাদের ফরেন একটা রেমিটেন্স আসছে এই ইন্ডাস্ট্রি থেকে, এটা তো চলে যাবে। আমাদের একটা প্রেডিকশন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, এটা ফার্স্ট লার্জেস্ট টপ মোস্ট এক্সপোর্টার কান্ট্রি হয়ে যেতে পারে বাংলাদেশ। কিন্তু আমরা কি ওইভাবে কাজ করছি? আমাদের পলিটিক্যাল লিডারশিপরা কি আমাদেরকে ওইভাবে নিয়ে যাচ্ছেন যে আমরা ওই গোলগুলো অ্যাচিভ করতে পারবো? সো আমার মনে হয় যে এখানে একটা বিগার একটা ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং আমার মনে হয় এখানে একটা মেইন ফ্যাক্টর হচ্ছে দ্য ফাংশনিং অফ দ্য পলিটিক্যাল পার্টিজ এবং দ্য ইনার ডেমোক্রেসি অফ দ্য পলিটিক্যাল পার্টিজ। ওই নতুন প্রজন্মের যদি লোকজন না আসেন এবং নতুন আইডিয়াসগুলো যদি না আসে, আমাদের মনে হয় এই ক্রাইসিস থেকে বার হওয়াটা আমাদের জন্য খুব কঠিন হবে। আপনার কাছে আবারও সময় থাকলে নিশ্চয়ই ফিরে আসবো আমরা। আমি একটা প্রসঙ্গ এক্ষেত্রে নিয়ে আসতে চাই, ডক্টর কলিমুল্লাহ, আপনি নির্বাচন কমিশন, নির্বাচন বিষয়ে কথা বলছেন, অনেক কিছু কাজও করেন। আমি যখন দেখছি যে পার্টিগুলোর যেই কাউন্সিলগুলো হয়, সেখানে দেখা যাচ্ছে যে বড় 2-3টি পদ ঠিক করা হয়, তারপর বলা হয় যে বাকি পদগুলো অ্যানাউন্স করা হবে। এটা সামগ্রিকভাবে বাইরের যারা এই কাজগুলো দেখছেন তাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে এটা কি গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া কিনা। ইলেকশন কমিশন কতটুকু দায়িত্ব পালন করছে বা করতে পারে সেক্ষেত্রে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিতরের গণতান্ত্রিক চর্চাটাকে স্ট্রেনথেন করা, আপনি কতটুকু অবজার্ভ করেছেন? ধরুন, আমি যদি করণিক একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে আমি দায় এড়ানোর জন্যে আমাদের সংবিধানে যে ধারাগুলো আছে এগুলোকে কোট করতে পারি, আরপিও দোহাই দিতে পারি, এবং বলতে পারি স্ট্রিক্টলি স্কেডিউল ঘোষণার ওই সময়টার মধ্যেই আমাদের অপারেশন সীমাবদ্ধ, নট বিয়ন্ড দ্যাট। আর যদি স্পিরিট হিসেবে দেখি পুরো ব্যাপারটাকে, তাহলে কিন্তু এটাকে পরিব্যাপ্ত করে ইলাস্টিকের মতো যতদূর পর্যন্ত পারা যায় টেনে নিয়ে আসা যায়। এখন আসলে আপনার নির্বাচন কমিশন আমাদের বাংলাদেশে সেই শুরু থেকে এই যে গত 42 বছরে যে পদযাত্রা, সেখানে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, এখানে আমরা কোন ধরনের মানুষদের আসতে দেখেছি। বেসিক্যালি একটা সময় ছিল যখন জুডিশিয়ারি ম্যানিংটা করতো, পরবর্তীতে আমরা সাইদ সাহেবের মাধ্যমে দেখলাম, বা আপনার আবু হেনা সাহেবের মাধ্যমে সিভিল সার্ভিস থেকে লোকজন আসা শুরু করলেন। তারপরে জেনারেল সাখাওয়াতের মাধ্যমে দেখলাম সামরিক বাহিনী থেকেও লোকজন আসছেন। তার ধারাবাহিকতায় জাভেদ সাহেব আছেন এখন, জি। এবং আপনার এই যে বেসিক্যালি জনকৃতক যারা, তারাই এখন মূলত এই জায়গাটা ম্যানিং করছেন। তো ফলে যেই রুটস থেকে আসছেন
যে সার্ভিস, যে ইথোসগুলো নিয়ে তারা বড় হয়েছেন, এই পর্যায়ে সেটার এসছেন, প্রভাব থাকছে। তার একটা প্রভাব কিন্তু থেকেই যাচ্ছে। তো ফলে আপনার তার প্রতিফলন তাদের কথায়, আচরণে, বার্তায় আমরা পাচ্ছি। আর আপনার যেই প্রক্রিয়াটা আমরা দীর্ঘদিন পরে প্রথমবারের মতো দেখলাম, একটা ফাসাদ তো আমরা হাতে পেলাম, সেটা হচ্ছে যে একটা সার্চ কমিটি। আচ্ছা। কিন্তু সেটাই কিন্তু শেষ কথা নয়, এবং এটাকে ফার্দার আরেকটু কিভাবে আপনার ট্রান্সপারেন্ট করা যায়, তারপরে এক্সপেকটেশন যেটা জনগণের, তার রিফ্লেকশন যাতে ঘটে, বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব যাতে এনশিওর করা যায়, বিভিন্ন লিঙ্গের প্রতিনিধিত্ব যাতে করা যায়, বিভিন্ন এথনিক গ্রুপের প্রতিনিধিত্ব যাতে নিয়ে আসা যায়, এই সবগুলো ডাইমেনশন কিন্তু আপনার আমরা এখানটায় দেখছি না সেক্ষেত্রে। মানে আমাদের কগনিজেন্সি নেওয়া। আচ্ছা স্যার, আপনাকে একটু আমি এই জায়গায় একটু থামাচ্ছি। একজন দর্শক প্রশ্ন করতে চাইছেন অনেকক্ষণ থেকে লাইনে, আবার ফিরছি আমরা। কে আছেন লাইনে? নাম পরিচয় বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি বলুন। যে আমার জানার আগ্রহ যে আমার গণতন্ত্র হচ্ছে গাছ আর সুশাসন হচ্ছে ফল। যে আমাদের দেশে যে ডেমোক্রেসি বা গণতন্ত্র আছে, এটা রুগ্ন গণতন্ত্র, যেটা দিয়ে সম্পূর্ণ জনগণের ক্ষমতায়ন হয় না। যেমন আমাদের যে গণতন্ত্র, আমাদের যে সংবিধানে প্রাইম মিনিস্টারের যে পাওয়ারটা দেওয়া হয়েছে, তাতে মাঝে মাঝে মনে হয় তারা স্বৈরতান্ত্রিক হয়ে যায়। তো এই জায়গাগুলো লিমিট করার প্রয়োজনীয়তা আছে, এবং আমাদের যে জনগণ 5 বছর অন্তর সময় পাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা হিসাবে, কিন্তু এটাকে ক্লোজ করা, তারা যখন খুশি প্রতিবাদ করতে পারে, যখন খুশি কাউকে থামিয়ে দিতে পারে। ঠিক আছে, প্রসেসগুলো কিভাবে চালু করা? আপনি বেশ কতগুলো মন্তব্য করেছেন, খুব স্পষ্ট আমরা আলোচনায় নিয়ে আসতে চাইছি। আমি দুজনের কাছে খুব সংক্ষেপে দুবার যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ব্যারিস্টার মজুমদার, আপনি একটা পর্যায়ে বলেছেন যে আমরা মূলত আলাপগুলিকে কনফাইন করে ফেলেছি এই ইলেকশন কয়েকটা বিষয়ের মধ্যে। লার্জার ব্রডার যে অনেকগুলো আলাপ আমাদের সোসাইটি থেকে হারিয়ে যাচ্ছে, এবং সেই আলাপগুলো আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ। এই যে দর্শক যে প্রশ্নগুলি করলো, ক্ষমতার ইমব্যালেন্স, তারপরে ধরা যাক গণতন্ত্রের মূল অর্থ, তারপরে এগুলোকে কিন্তু আমরা কোনো জায়গায় আলাপে দেখছি না। সেটাকে আমরা কি করতে পারি আসলে নিয়ে আসার ক্ষেত্রে? এই আলোচনা খুবই দরকার, এবং আমি যেটা বলবো, উনি যে কথাটা বললেন যে গণতন্ত্র এবং সুশাসন, আমার অনেক সময় মনে হয় যে কোনটা আগে আসা উচিত, গণতন্ত্র আগে আসবে না সুশাসন আগে আসবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে আসলাম, ওখানে আমি জানি যে লি কুয়ান ইউ বলে একজন আছেন, যিনি সিঙ্গাপুরকে প্রতিষ্ঠাতা, সিঙ্গাপুরকে আপনার একটা ফিশিং ভিলেজ থেকে এখন নিয়ে আসছেন একটা ফার্স্ট ওয়ার্ল্ডের একটা স্টেটাসে উনি নিয়ে আসছেন। এবং সেইখানে কিন্তু আমি বলবো, এবং সিঙ্গাপুর শুধু খালি একটা এক্সাম্পল না, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে যেখানে ওনারা সুশাসনকে আগে স্ট্যাবলিশ করেছেন, করে ডেমোক্রেসিকে নিয়ে আসছেন। আমি বলছি না যে বাংলাদেশেও সে একই জিনিস হওয়া উচিত, কিন্তু আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার খুব গভীরভাবে। যে আমরা যে আজকে মানে গণতন্ত্র নিয়ে শুধু খালি আলাপ করছি, এবং ইলেকশন কিভাবে হবে সেটা যে নিয়ে আলাপ করছি, কিন্তু অন্য যে আরো অনেক ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে গুলোকে নিয়ে আমরা কথা বলছি না, বা ইনস্টিটিউশনের এখন রোলগুলো কি। আজকে আমরা জুডিশিয়ারি বলেন, পুলিশ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি আমরা দেখি, ইনস্টিটিউশনগুলো দেখি, ওনাদের এখন বর্তমান অবস্থাটা কি, এবং স্টেটের কতটুকু এফেক্টিভনেস আছে বিভিন্ন ক্ষেত্রে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ করছি না। এবং আমার মনে হয় যে আলাপ করা দরকার, এবং আলাপ করতে হবে। কারণ না করলে আমরা দেখব যে পথে আমরা যেতে চাচ্ছি, গণতন্ত্রের পথে যেতে চাচ্ছি, যে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব দেশকে, যখন ওই গণতন্ত্র গিয়ে আর চলবে না, আটকে পড়বে, এবং আমাদের একটা অন্য আরেকটা লাইনে পড়ে যেতে পারে। নামমাত্র গণতন্ত্র থাকছে, যেটা দর্শকও বলছেন, সেটাই এফেক্টিভ কিছু হচ্ছে না। সেটাই। সো ডেমোক্রেসি কুড বিকাম নন ডেমোক্রেটিক, এবং এটা কিন্তু নতুন কিছু না। অন্য দেশের ইতিহাস দেখলেও আমরা দেখব যে গণতন্ত্র কিন্তু একটা লিনিয়ার প্রসেস না, একটা লাইনের মতো যায় না। এখানে আপনার অনেক রকমের উপর নিচ বিভিন্নভাবে যেতে হয়, এবং এইটাকে আমরা কিভাবে নিয়ে যাব সেইটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপের উপর। বাট খালি পলিটিক্যাল লিডারশিপ ছেড়ে দিলে হবে না। আপনি যে কথাটা সবচেয়ে প্রথমে বলেছিলেন যে আরো অন্যরা যে আছেন এবং অন্যদের যে কন্ট্রিবিউশন আছে, সেই কন্ট্রিবিউশনটাও কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। সেটাই।
খুব সুন্দর করে আপনি দর্শকের প্রশ্নগুলোকে রেসপন্ড করেছেন। ডক্টর কলিমুল্লাহ, আমি আপনার কাছে একটু শেষের দিকে আবারও ফিরে আসছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সুশীল সমাজ বা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো কিংবা সিনিয়র সিটিজেনরা যখনই কোনো প্রপোজিশন বা কোনো কথা বলছেন, সেগুলোকে এক ধরনের একদম বাদ দিয়ে দেয়া বা বিভিন্ন সাইডে উড়িয়ে দেয়া, তাদেরকে কালার দিয়ে দেওয়া যায় না, উনি তো ওই দলের, আমি শুনতে রাজি না। প্লাস এই চিত্র যখন আছে, ঠিক একইভাবে মাঠ পর্যায়ের কথা যখন ব্যারিস্টার মঞ্জুর বলেছেন, আমরা কিন্তু মাঠ পর্যায়ে একই সাথে বসে সহমর্মিতা দেখতে পাচ্ছি। এই দুয়ের মধ্যে আমরা কিভাবে আসলে যোগাযোগটা করতে পারি, সমন্বয়টা? সেন্ট্রাল এবং লোকালের মধ্যে কোনো যোগাযোগ নেই ওই অর্থে। আসলে প্রায় এক দশক আগে কোইন্সিডেন্টালি মঞ্জুর ভাই এবং আমি দুজনেই আমরা বাংলাদেশের গণতন্ত্র সংজ্ঞায়িত করবার চেষ্টা করেছিলাম এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম, ইংরেজিতে কয়েনেজটা ছিল এরকম, ইলিবারাল ডেমোক্রেসি, মনে পড়ে আপনার? এবং সেইখান থেকে কিন্তু খুব একটা যে গুণগত উত্তরণ ঘটেছে এটা কিন্তু বলা যাবে না। আর এককেন্দ্রিক যে চারিত্র আমাদের রাষ্ট্রের, সরকারের, সেটা কিন্তু বজায় আছে। আপনার রিচুয়াল হিসেবে কতগুলো ফাসাদ যেমন থাকে, সেরকম স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু সত্যিকার অর্থে মিনিংফুল স্থানীয় সরকার প্রতিষ্ঠান না হয়ে সেগুলো স্থানীয় শাসন প্রতিষ্ঠানে বিরাজ করছে সেইভাবে। ফলে ওই যে আপনি স্পেসটার কথা বলছেন, অ্যাপারেন্টলি হয়তো ইজ দেয়ার, কিন্তু খুব ইফেক্টিভ না এবং সাস্টেইনেবলও কতটা, সেটা নিয়ে আমার কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন মনে থেকে যাচ্ছে। তো ফলে এর থেকে উত্তরণের জন্য আমাদেরকে আসলেই সম্বিত ফেরাতে হবে, একেবারে খোল নইচে পাল্টে চিন্তাটা করতে হবে, তা না হলে কিন্তু আমরা যেটা দেখছি যে সিভিল সোসাইটি বা গণমাধ্যম বা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, এরা কিন্তু কেউ এক স্বরে বা ইউনাইটেড ভাবে কথাও বলছে না, যে কোনো ধরনের কথাবার্তা বললে যে মানুষ এটাকে ধরে নেবে যে না এটা একটা পথ, কিন্তু এইভাবে মানুষকে ইউনাইটেড হতেও দেখা যাচ্ছে না বাংলাদেশে। এখানে আমি বলবো যে আমি ব্রিটিশদের যে একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, আমি ফ্র্যাঙ্কলি অনেক সময় মনে হয় যে এই সেম পলিসি বোধহয় এখন আমাদের দেশেও কাজ করছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। এবং আরও আনফর্চুনেট যখন দেখি আমাদের মানে পলিটিক্যাল এরিনার বাইরেও এই জিনিসটা খুবই খুবই প্রকট। সো এইটার থেকে আমাদের উঠে আসতে হবে অবশ্যই। আমরা মূলত আজকে শুধু গণতন্ত্র এবং সুশাসন নিয়ে আলাপই করছি না, আমরা চাইছি যে মানুষকে কিছু বেটার আইডিয়া, থটস, কিছু তথ্য দিতে, এবং কিছু দর্শকও যোগ দিয়েছেন। আমরা চাই বাংলাদেশে এই আলোচনার পরিবেশটি থাকুক, এটাও গণতন্ত্রের একটা ধারা, যাতে মানুষ যাতে তাদের কথাগুলো ব্যক্ত করতে পারে। আজকে স্টুডিওতে এসে আমাদের এই মঞ্চে এসে কথা বলার জন্য আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি। আমরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত চাই। outdemocracy@rtv.tv-তে আপনারা মতামত জানাতে পারেন ইমেল করে। আগামী দিনে আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা প্রত্যেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।